আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গতদিন অর্থাৎ গত লেকচারে আমরা ডিএনএর ভৌত গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে জেনেছিলাম। আমরা সেখানে যদি একটু রিমাইন্ডার দেই, আমরা দেখেছিলাম যে ডিএনএ দুটি সূত্রক দ্বারা গঠিত, দুটি নিউক্লিওটাইড চেইন দ্বারা এই ডিএনএ সূত্রকটি গঠিত হয় এবং দেখেছিলাম যে আমরা যে ডিএনএ সূত্রক দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী, এবং একটি সূত্রক যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমমুখী হয় তবে বিপরীত সূত্রকটি ছিল 3 প্রাইম থেকে 5 প্রাইমমুখী। এবং ডিএনএটি অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। নিউক্লিওটাইড কি অবশ্যই মনে আছে তোমাদের, যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট, এই 3টি উপাদান মিলে গঠিত হয় নিউক্লিওটাইড। এবং আমরা এটিও জেনেছিলাম যে ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন বেস আছে: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এবং এটিও জেনেছিলাম যে অ্যাডিনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। যাই হোক, আমার বিশ্বাস যে তোমরা সেটি খুব ভালো করে সেই পড়াগুলো পড়ে ফেলেছ। আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব এবং সেটি ডিএনএ ভিত্তিক আলোচনা। আজ আমরা ডিএনএ সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করব। তো ডিএনএর সংখ্যা বৃদ্ধি মানে কি? একটি ডিএনএ থেকে একাধিক ডিএনএ তৈরি করার প্রক্রিয়া, অর্থাৎ একটি ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন অথবা অনুলিপন। এক্ষেত্রে যে ডিএনএ থেকে সংখ্যা বৃদ্ধি হবে সেই ডিএনএটিকে বলা হয় মাতৃ ডিএনএ, এবং সেই মাতৃ ডিএনএ থেকে সংখ্যা বৃদ্ধির ফলে যে ডিএনএগুলো উৎপন্ন হবে তাদেরকে বলা হয় অপত্য ডিএনএ। অর্থাৎ আমরা বলতে পারি একটি মাতৃ ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। একে প্রতিলিপিকরণ বা অনুলিপিকরণ বা প্রতিলিপন বা দ্বিতন বা সমলিপন ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। এই ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে কোষ বিভাজনের একটি পূর্ব শর্ত। ডিএনএ যদি অনুলিপন না হয় তাহলে ক্রোমোজোম এর সংখ্যা বৃদ্ধি হবে না বা ক্রোমোজোমের বিভাজন হবে না, এবং ক্রোমোজোম বিভাজন না হলে কোষ বিভাজন ঘটবে না। অতএব আমরা বলতে পারি যে ডিএনএ রেপ্লিকেশনটা কোষ বিভাজনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ডিএনএ রেপ্লিকেশনটা কোথায় ঘটে বা কখন ঘটে? আমরা এর আগের লেকচারে কিন্তু ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম যে পরপর দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারফেস, এবং এই ইন্টারফেজে 3টি উপপর্যায় আছে। একটা হচ্ছে G1 বা বিরাম 1 দশা, একটি হচ্ছে এস পর্যায় বা সিনথেসিস পর্যায়, এবং অপরটি হচ্ছে G2 বা বিরাম 2 দশা। তো এই ইন্টারফেস দশার এস উপপর্যায়ে অর্থাৎ সিনথেসিস পর্যায়ে এই ডিএনএ অনুলিপনটি হয়ে থাকে। এছাড়া মিওসিস 1 বিভাজনের প্রোফেজ 1 পর্যায়ের লেপটোটিন উপপর্যায়েতেও এই ডিএনএ অনুলিপনটি ঘটে থাকে। তো আমরা এখন দেখব যে এই যে ডিএনএ অনুলিপন হচ্ছে, এটি হতে কত সময় লাগে। সাধারণত আদিকোষী জীবে যেমন ব্যাকটেরিয়াতে এটি হতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে, এবং এই প্রত্যেকটি মিনিটে প্রায়, যেহেতু এখানে নিউক্লিওটাইড তৈরি হতে হবে এবং নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন বেজের
অংশগ্রহণ আছে। তো ইকলাইয়ের ক্ষেত্রে দেখা গেছে যে প্রতি মিনিটে প্রায় 10 লক্ষ বেস পেয়ার এই অনুলিপনের সময় তৈরি হয় বা যুক্ত হয়। আর প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। সেখানে আমরা আদিকোষী জীবের ক্ষেত্রে আমরা দেখেছি 20 থেকে 30 মিনিট। আর কালচার করা প্রাণী কোষে এই অনুলিপন সম্পন্ন হতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট থেকে 24 ঘন্টাও লাগতে পারে। এবং এই সময় অর্থাৎ প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে প্রতি মিনিটে 500 থেকে 5000 বেস পেয়ার যুক্ত হতে পারে। তো এই যে অনুলিপন সাধারণত আদিকোষী জীবে যেহেতু ডিএনএটি গোলাকার, সেখানে যে কোনো একটি জায়গায় এই ডিএনএর অনুলিপনটা শুরু হতে পারে। আর প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে যে ডিএনএ পাওয়া যায় তার প্রান্ত ছাড়া অন্যান্য জায়গাতে এক বা একাধিক নির্দিষ্ট জায়গাতে এই ডিএনএ অনুলিপনটা শুরু হতে পারে। তো এই যে ডিএনএ অনুলিপন, এই অনুলিপন 1957-58 সালে এই অনুলিপন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়াটা শুরু হয়। এবং বিজ্ঞানী ক্রেন এবং লেভিয়েন্ট 1956 সালে এই দুজন বিজ্ঞানী বলেন যে অনুলিপনটা 3টি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। তো একটি পদ্ধতি হচ্ছে সংরক্ষণশীল অনুলিপন বা কনজারভেটিভ রেপ্লিকেশন, অন্য একটি টাইপ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, এবং আরেকটি হচ্ছে বিচ্ছুরণশীল অনুলিপন বা খণ্ডিত অনুলিপন বা ডিসপারসিভ রেপ্লিকেশন। তো এই 3টি পদ্ধতি সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিব। এই 3টি পদ্ধতির মধ্যে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন পদ্ধতিটি সর্বাধিক গ্রহণযোগ্য অনুলিপন পদ্ধতি। তো আমরা একটু 3টি পদ্ধতি নিয়ে একটু সংক্ষেপে একটু এদের ডেফিনিশন বা এদের মধ্যে মূল পার্থক্যটি কি একটু জেনে নিই। আমরা একটু বোর্ডে চলে যাব। আশা করি বোর্ডে চিত্রগুলো দেখা যাচ্ছে। আমরা আগে বোর্ড থেকে একটু বুঝিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ দুটি সূত্রক আছে। ডিএনএ দুটি সূত্রকের মধ্যে আমরা একটা সিম্বল দিয়েছি যে এটা এই যে রেখানিত যে অংশটি সেটি হচ্ছে মাতৃসূত্রক, আর রেখা ছাড়া যে সূত্রকটি আঁকা হয়েছে সেটি হচ্ছে অপুত্র সূত্রক। অর্থাৎ 2 ধরনের সূত্রক বোঝাতে এই দুটি সিম্বল আমরা ইউজ করেছি। এবং আমরা জানি ডিএনএ দুই সূত্রক, একটি সূত্রক যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়, অপোজিট সূত্রকটি 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী হবে। তো সংরক্ষণশীল অনুলিপনের ক্ষেত্রে কি হবে? সংরক্ষণশীল অনুলিপন হচ্ছে এই ক্ষেত্রে মাতৃ ডিএনএ থেকে যে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়, সেই দুটি অপত্য ডিএনএর একটিতে দুটি সূত্র কি পুরনো থাকে বলতে একটি ডিএনএতে মাতৃসূত্রকটি ধারণ করে এবং অপর ডিএনএতে দুটি নতুন সূত্রক সৃষ্টির মাধ্যমে একটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়। সেই ধরনের অনুলিপনকে বলা হয় সংরক্ষণশীল অনুলিপন। আমরা যদি এটি আরও সুন্দর ভাষায় বলতে চাই তাহলে আমরা এক কথাই বলতে পারি যে এই প্রক্রিয়ায় সৃষ্ট দুটি ডিএনএ অণুর একটিতে দুটি সূত্রই পুরনো এবং অন্যটির দুটি সূত্রই নতুনভাবে সংশ্লেষিত হয়।
এই ধরনের অনুলিপনকে বলা হয় সংরক্ষণশীল অনুলিপন। এই জিনিসটা আমরা সংক্ষেপে এখানেও দেখিয়েছি। এই যে একটি একটি মাতৃ ডিএনএ, এখান থেকে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়েছে, যার একটিতে দুটি সূত্রই পুরনো এবং আরেকটিতে নতুনভাবে দুটি সূত্র সৃষ্টির মাধ্যমে একটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় টাইপটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। এক্ষেত্রে আমরা সংজ্ঞাটা কীভাবে বলতে পারি যে এটা হচ্ছে মাতৃ ডিএনএ, এটা হচ্ছে মাতৃ ডিএনএ এবং এখানে তিনটা ধাপ, আমরা লাস্ট ধাপে চলে যাচ্ছি। এই দুটি হচ্ছে অপত্য ডিএনএ। ঠিক আছে, আমরা এটার বিস্তারিত আলোচনা করব। আগে একটু বুঝে নিই, সংজ্ঞাটা বুঝে নিই। এক্ষেত্রে কি বলা হয়েছে, এই প্রক্রিয়ায় সৃষ্ট দুটি ডিএনএ অণুর প্রত্যেকটিতেই একটি করে পুরনো, এই যে এই ডিএনএর এই সূত্রটি পুরনো এবং এই ডিএনএর এই সূত্রটি পুরনো এবং একটি করে নতুন সূত্র বিদ্যমান থাকে। এই ধরনের অনুলিপনকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। অর্থাৎ এই ডিএনএটি দুটি সূত্রকের অর্ধেক সূত্রক মাতৃ ডিএনএর সূত্রক বহন করতেছে এবং এই অপত্য ডিএনএটিও অর্ধেক সূত্রক, অর্থাৎ একটি সূত্রক মাতৃ ডিএনএর সূত্রকে সংরক্ষণ করতেছে। এই জন্য এই ধরনের অনুলিপনকে বলা হয়েছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন, যেটি সংক্ষিপ্ত চিত্রের মাধ্যমে আবার এভাবে আমরা দেখিয়েছি। এখান থেকে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়, যার প্রত্যেকটিতে একটি করে মাতৃসূত্রক এবং একটি করে অপত্য সূত্রক বিদ্যমান থাকে। এই ধরনের অনুলিপনকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুলিপন। আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর বিচ্ছুরণশীল অনুলিপন বা ডিসপারসিভ অনুলিপন হচ্ছে কি, এটি সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো যে এই প্রক্রিয়ায় সৃষ্ট দুটি ডিএনএ অণুর প্রত্যেকটিতেই স্থানে বলতে যে কিছু অংশ মাতৃ, কিছু অংশ নতুন, প্রত্যেকটিতে স্থানে কিছু পুরনো এবং কিছু নতুন সংশ্লেষিত সূত্রকের অংশ যুক্ত থাকে। এই ধরনের অনুলিপনকে বলা হয় বিচ্ছুরণশীল অনুলিপন। এবার আমরা বিস্তারিত যেটা জানবো সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুলিপন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো অর্ধ সংরক্ষণশীল অনুলিপন, এই সংরক্ষণশীল অনুলিপনটি, এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী স্টেন্ট 1957 সালে। পরবর্তীতে বিজ্ঞানী মেজেলসন এবং স্টাল ওনারা ইকোলাই নামক ব্যাকটেরিয়াতে, অর্থাৎ আদিকোষী জীবে এই অর্ধ সংরক্ষণশীল অনুলিপন প্রক্রিয়াটি প্রমাণ করেন এবং বিজ্ঞানী টেইলর তার 1960 সালে, আগেরটা ছিল 1958 সালে, আর বিজ্ঞানী টেইলর 1960 সালে কি করেছেন, শিম জাতীয় উদ্ভিদের মূলাগ্র অর্থাৎ মূলের শীর্ষে যে ডিএনএ থাকে সেই ডিএনএর, অর্থাৎ শিম তো প্রকৃত কোষী জীব, হ্যাঁ, তাহলে মেজেলসন করেছেন আদিকোষী জীবে এবং টেইলর করেছেন প্রকৃত কোষী জীবে যে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল উপায়ে যে বংশ সংখ্যা বৃদ্ধি হয় বা অনুলিপন হয় সেটি প্রমাণ করেছেন। পরবর্তীতে 1960 সালে সুয়েকা নামক একজন বিজ্ঞানী মানব হেলা কোষে এবং 1961 সালে সাইমন নামক একজন বিজ্ঞানী ক্ল্যামাইডোমোনাস, যেহেতু বৈজ্ঞানিক নাম অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে। এই ক্ল্যামাইডোমোনাস হচ্ছে একটি শৈবাল। তো এই শৈবালে এই সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বা অর্ধ সংরক্ষণশীল অনুলিপনটি ব্যাখ্যা করেন বা প্রমাণ করেন। তো আমরা আগে এই প্রক্রিয়াটি এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই প্রক্রিয়াটির শুরুতে আমরা একটু বলে নিই, আমরা এখানে তিনটা ধাপের মাধ্যমে অর্ধ সংরক্ষণশীল অনুলিপনটি ব্যাখ্যা করব। একটি হচ্ছে হাইড্রোজেন বন্ডের বিলুপ্তি, প্রথম ধাপ। আমরা এটাকে প্রারম্ভিক দশা নামেও অভিহিত করতে পারি। দ্বিতীয় ধাপ হচ্ছে সম্পূরক সূত্রক সৃষ্টি, অথবা এটাকে আমরা বর্তমানে বইয়ের ভাষায় বৃদ্ধি দশা বা শৃঙ্খল দীর্ঘকরণ দশা নামেও অভিহিত করতে পারি। এবং লাস্টের ধাপটি হচ্ছে ছাঁচের বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেজের বিন্যাস ও হাইড্রোজেন
বন্ডের সৃষ্টি, যেটিকে আমরা সমাপ্তিকরণ বা অন্তিম দশা বা টার্মিনেশন ফেজ নামেও অভিহিত করতে পারি। তো আমি সংক্ষেপে আগে তোমাদের উদ্দেশ্যে একটু বলে নিই, যেহেতু এটি 3 মার্কের প্রশ্ন হিসেবে আসবে, পরীক্ষায় কিভাবে আগে লিখতে হবে আমি সেটি সম্পর্কে আগে তোমাদের ধারণা দিয়ে নিই। তারপর পরীক্ষা ছাড়াও তো আমাকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়, বা একদম সংক্ষেপে যদি আমি সব জানি তাহলে কিন্তু আমি বইয়ের A to Z সকল তথ্যগুলো জানলাম না। এই জন্য আগে পরীক্ষার মধ্যে কী লিখতে হবে সেটি আলোচনা করে এরপর আরও কিছু তথ্য আছে যেগুলো না জানলেই নয়, সেগুলো আমরা পরবর্তীতে এই লেকচার শেষে আবার তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথম ধাপটি আমরা আসতেছি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের বিলুপ্তি বা প্রারম্ভিক দশা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে শুরুতে আমরা বলি নিই যে এই ধরনের অনুলিপনে প্রায় 20 ধরনের প্রোটিন এবং এনজাইম এই ধরনের অনুলিপনে অংশগ্রহণ করে, যাদেরকে একত্রে বলা হয় ডিএনএ রেপ্লিকেস। 20 ধরনের প্রোটিন এবং এনজাইম এই ধরনের অনুলিপনে অংশগ্রহণ করে, যাদেরকে একত্রে বলা হয় ডিএনএ রেপ্লিকেস। তো এই ডিএনএর একটি নির্দিষ্ট স্থানে এই অনুলিপন প্রক্রিয়াটা শুরু হবে। তো যেই স্থানে এই অনুলিপন প্রক্রিয়াটা শুরু হবে সেই স্থানকে বলা হয় রেপ্লিকেশনের উৎস, অথবা বলা হয় রেপ্লিকন, অথবা বলা হয় অরি বা সূচনা বিন্দু। অরি বলতে কি বোঝাচ্ছে? অরি বলতে বোঝাচ্ছে, আমি এখানে লিখে দিই, অরি, ORI, অরি মানে অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশন, যদি আমরা একটু বোর্ডটায় দেখি, এই যে অরি বলে অরিজিন অফ রেপ্লিকেশন। আমরা একটু বোর্ডটাকে একটু করে নিই যেন দেখতে সুবিধা হয়। অরিজিন অফ রেপ্লিকেশন, যাই হোক। তো আমরা যেটা বলতেছিলাম যে তো যেখানে রেপ্লিকেশন প্রক্রিয়াটা শুরু হবে সেই অংশটাকে বলা হয় অরি। তো আদি কোষের ডিএনএর ক্ষেত্রে সাধারণত একটি অরি এবং প্রকৃত কোষের ক্ষেত্রে একাধিক অরি থাকতে পারে। হ্যাঁ, এবং সাধারণত ডিএনএ যে জায়গায় অ্যাডিনিন ও থাইমিনের পরিমাণটা বেশি থাকে সেখানেই কিন্তু এই অরিটা অবস্থান করে বেশি। তো ডিএনএ হেলিক্সের যে অরি অংশ থাকে সেই অরি অংশ থেকে এই সূত্র দুটি খুলতে থাকে। আমরা জানি যে এর আগের ক্লাসে আমরা দেখছিলাম ডিএনএটা পেঁচানো থাকে। আমরা এখানে একটু ছবিটা একটু বইয়ের মতো করে দেইনি, একটু সিম্পল করে ছবিটা প্রেজেন্টেশন করেছি। বইয়ে তোমরা বই খুলে দেখবে একটু অন্যভাবে ছবি দেওয়া আছে, তোমরা সেই ছবিও দিতে পারো। তো আমি সিম্পল ওয়েতে দিয়েছি যেন পরীক্ষার মধ্যে তুমি দ্রুত আঁকতে পারো। এভাবে দিলেও তোমার ছবি নাম্বার তুমি পেয়ে যাবা। কারণ আমরা রিকগনাইজেশন মানে এটি যে রেপ্লিকেশন চেয়েছে বা অর্ধ সংরক্ষণশীল অনুলিপন চেয়েছে, এটার জন্য আমরা 1 মার্ক পাবো। শুধু এইটুক লিখতে পারলে 1 মার্ক পাবো, ছবির জন্য 1 মার্ক এবং বর্ণনার জন্য 1 মার্ক। ঠিক আছে, এই টোটাল 3 মার্ক আমাদের এখানে থাকবে। তো অবশ্যই 1 মার্কের জন্য আমাকে সংক্ষেপে যতটুকু না লিখলেই নয় ওই অংশটুকু আমাদের লিখতে হবে। তো যেটি বলতেছিলাম যে যেখানে এই অরি নামক স্থানে কি হয়, অরি নামক স্থানে যে ডিএনএর মধ্যে যে প্যাচ থাকে, হ্যাঁ, আমরা তো জানি যে ডিএনএ এইভাবে পেঁচিয়ে অবস্থান করে পরস্পরের সাথে। তো এইখানে প্যাচটা একটা পর্যায়ে কি খুলে যায় কেন? কারণ এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে, এই হাইড্রোজেন বন্ডগুলা বিচ্ছিন্ন হয়ে যায়। হাইড্রোজেন বন্ড কেন বিচ্ছিন্ন হয়? কারণ ডিএনএ হেলিকেজ নামক এনজাইম এটিপি থেকে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এই এটিপি থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড বিচ্ছিন্নকরণের কাজটি শুরু করে। এই যে আমরা এই চিত্রে দেখালাম যে প্রথমে এখানে সম্পূর্ণ একটি ডিএনএ দেখানো হলো,
তারপর কি হলো, এই যে উপরে 3টি বেজে মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নাই মানে কি, তার মানে এই হাইড্রোজেন বন্ডগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এই নিচের হাইড্রোজেন বন্ডগুলো কি বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হয়েছে সেখান থেকে পরবর্তীতে তার আশেপাশের হাইড্রোজেন বন্ডগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো বিলুপ্ত হওয়ার কাজটি কে করলো, আমি মাত্র বললাম ডিএনএ হেলিকেজ, এবং এটিপি থেকে এরা শক্তি নিয়ে এই কাজটি শুরু করে। এবং পরবর্তীতে একটি প্রোটিন আছে SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিনটি কি করে, এই যে ডিএনএ যখন হাইড্রোজেন বন্ড যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন তো সূত্রক দুটি আলাদা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন আর দ্বিসূত্রক থাকতেছে না, তখন এরা এক সূত্রক ডিএনএতে পরিণত হচ্ছে বা এক সূত্রক অংশে পরিণত হচ্ছে। তো এসএসবিপি কি করে, সূত্রক দুটি যেন পুনরায় যুক্ত হয়ে যেতে না পারে সে কাজে এরা বাধা দান করে। সূত্রক দুটি যেন পুনরায় যুক্ত হয়ে যেতে না পারে, অর্থাৎ এদের মধ্যে হাইড্রোজেন বন্ডগুলো মাধ্যমে এরা যেন পুনরায় যুক্ত হয়ে যেতে না পারে সে কাজে এসএসবিপি বাধা প্রদান করে। তো এই এসএসবিপি কে আনবাইন্ডিং প্রোটিনও বলা হয়। এই প্রতিটি সূত্রের যে স্থানে এসএসবিপি যুক্ত হয় সূত্র দুটি সেই স্থানে উন্মুক্ত হয়। হ্যাঁ, ধর যদি এখানে যুক্ত হয় তাহলে এই স্থানের সূত্রকটি উন্মুক্ত হবে, যদি এই স্থানে যুক্ত হয় তাহলে সেই স্থানের এসএসবি সূত্রক দুটি পরস্পর থেকে উন্মুক্ত হওয়া শুরু করবে। এবং যখন উন্মুক্ত হয় তখন ডিএনএটাকে দেখো, যেমন এই জিনিসটাকেই উন্মুক্ত হওয়া শুরু হয়েছে, এই জিনিসটাকে যদি আমি সিম্পলভাবে একটু আঁকার চেষ্টা করি, এই জিনিসটা কিন্তু অনেকটা এই যে এটা আলাদা হয়ে যাচ্ছে এবং নিচের দিকে এখনও আলাদা হয়নি, অর্থাৎ তখন এটাকে আমরা ইংরেজি ওয়াইয়ের মতো একটা স্ট্রাকচার মনে হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এবং এসএসবিপি যতই সংযুক্ত হতে থাকে ডিএনএ ডাবল হেলিক্স ততই উন্মুক্ত হতে থাকে, অর্থাৎ যতই এসএসবি যুক্ত হবে এটা ততই একসূত্রক ডিএনএতে পরিণত হতে থাকবে। এবং অনুলিপনটা যদি এক প্রান্তে শুরু হয় তখন ফর্কটা হয় একমুখী, আর অনুলিপনটা যদি মধ্যবর্তী স্থানে শুরু হয় তখন ফর্ক হবে দ্বিমুখী ফর্কযুক্ত স্থানকে বলা হয় রেপ্লিকেশন আই। দ্বিমুখী ফর্কযুক্ত স্থানকে বলা হয় রেপ্লিকেশন আই। এবং সাধারণত টোপো আইসোমারেজ এনজাইমের প্রভাবেই এই রেপ্লিকেশন আইয়ের সৃষ্টি হয়। তো মোটামুটি এই ইনফরমেশানগুলা দিলেই চলবে। আর আরও যদি শর্ট করতে চাই খালি এইভাবে বলবা যে প্রক্রিয়াটির শুরুতে কি হয়, প্রক্রিয়াটির শুরুতে যে কি বললাম যে ডিএনএ হেলিকেজ হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়, ফলে দ্বিসূত্রক ডিএনএ একসূত্রক ডিএনএতে পরিণত হয়। এবং এসএসবিপি কি করে, পুনরায় যেন সূত্রক দুটি জোড়া না লেগে যায় সেই কাজে বাধা দান করে। পরীক্ষার মধ্যে সময় স্বল্পতা হলে এতটুকু লিখলে চলবে। এরপর আমরা চলে যাই সম্পূরক সূত্রক সৃষ্টি। এখানেও আমরা আগে বলি নেই পরীক্ষার মধ্যে আমরা কতটুকু লিখতে পারি। সম্পূরক সূত্রক আমরা জানি যে ডিএনএর সূত্রকগুলা তৈরি হয়, গত ক্লাসে আমরা পড়েছি যে ডিএনএর সূত্রক তৈরি হয় সুগার ফসফেট। এভাবে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তি দ্বারা কি হয়, ডিএনএ সূত্রকটা তৈরি হয়। তাহলে এই যে আমরা প্রথম ধাপে যে হাইড্রোজেন
বন্ড বিলুপ্ত হলো, দ্বিসূত্রক ডিএনএটা এক সূত্রক দিয়ে মানে প্রত্যেকটা দ্বিসূত্রক ডিএনএ প্রত্যেকটি সূত্রক আলাদা আলাদা হয়ে গেল। তো সেই আলাদা সূত্রক দুটির প্রত্যেকটি একটি ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। ছাঁচ হিসেবে কেন ব্যবহৃত হয়? অর্থাৎ ওই যে বললাম যে মাতৃ ডিএনএ থেকে যে অপত্য ডিএনএগুলো তৈরি হবে, যার প্রত্যেকটিতে একটি করে মাতৃসূত্রক এবং একটি করে অপত্য সূত্রক থাকবে। তাহলে এই যে অপত্য সূত্রকটা তৈরি হবে, সে এই মাতৃসূত্রক বা পূর্ণকে ব্যবহার করে বা তাকে অনুসরণ করে এই নতুন সূত্রকটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই সম্পূরক সূত্রক যে তৈরি হবে সেটা মাতৃসূত্রক বা পুরনো সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে তৈরি হবে। এবং এই তাহলে সূত্রক তৈরি হইতে গেলে আমার সুগার এবং ফসফেট লাগবে। এই উপাদানগুলোকে যে একটা নির্দিষ্ট সময়ে যথাসময়ে যথাস্থান থেকে ডিএনএ পলিমারেজ এবং ম্যাগনেসিয়াম আয়ন এরা কী করে, এইগুলোকে যথাস্থানে নিয়ে এসে এই সূত্রক তৈরির কাজটি শুরু করে। এবং এই সম্পূরক সূত্রকটা একটু বলতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই নতুন সূত্রক বা অপত্য সূত্রক বা সম্পূরক সূত্রকটা তৈরি হবে সর্বদা 5' থেকে 3' মুখী। 5' থেকে 3' মুখী আমরা একটু ব্যাখ্যা করে দিই। দেখো এই যে এখানে মাতৃসূত্রকটা হচ্ছে 5' থেকে 3'। তাহলে এইটার যে সম্পূরক সূত্রক হবে, এটা যদি 5' হয় তাহলে এটা সূত্রক হবে, এখানে হবে অপত্য সূত্রক, এখানে হবে 3', নিচে হবে 5'। তাহলে এই যে সম্পূরক সূত্রকটা 5' থেকে 3' মুখী হবে। তার মানে এই যে নিচ থেকে তৈরি হতে হতে এই উপরের দিকে যেতে থাকবে। তার মানে কি, উপরের দিকে এই 3'-এর দিকে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকবে। 3'-এর দিকে নিউক্লিওটাইড যুক্ত হতে হতে আস্তে আস্তে এই সূত্রকটা দীর্ঘায়িত হবে বা বৃদ্ধি হবে। এই দশাটাকে কিন্তু দীর্ঘায়িতকরণ দশা বা বৃদ্ধি দশাও বলা হয়। তাহলে অবশ্যই সূত্রকটি তৈরি হবে 5' থেকে 3' প্রান্তের দিকে, এবং নিউক্লিওটাইডগুলো এসে এই 3' প্রান্তে যুক্ত হয়ে এই সূত্রকটাকে বৃদ্ধি করবে। তেমনি এই অপোজিট যে আরেকটি সূত্রক ছিল, সেই সূত্রকটার যে সম্পূরক সূত্রকটা তৈরি হবে সেটাও কি 5' থেকে 3' মুখী হবে। এই জন্য চিত্রটা খুব ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এখানে ওভাবেই দেখিয়েছি। হ্যাঁ, আমরা ওভাবেই দেখিয়েছি দুইটি সূত্রক, অপত্য সূত্রক 5' থেকে 3' মুখী হচ্ছে। তো এই ইনফরমেশানগুলো দিলেই হবে। তারপরও যদি এক্সট্রা কিছু ইনফরমেশান যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, সেটি একটু বলে দিই, তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি বলতে হবে, যে এই যে ছাঁচ যে স্থানে উন্মুক্ত হয়েছিল, হ্যাঁ, উন্মুক্ত হওয়া স্থানে আরএনএ প্রাইমার যুক্ত হয়। হ্যাঁ, উন্মুক্ত হওয়া স্থানে এসে আরএনএ প্রাইমার যুক্ত হয়, এবং এই আরএনএ প্রাইমার তৈরি হবার পর এই যে ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে, এই ডিএনএ পলিমারেজ এই প্রাইমারকে ভিত্তি করে এই নিউক্লিওটাইড সংযুক্তির কাজটা শুরু করে। আমরা যে বললাম যে 3' প্রান্তে এসে 3' প্রান্তে এসে নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে থাকবে। তো এই ডিএনএ পলিমারেজ এই 3' প্রান্তে এই নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে, এবং এই জন্য নতুন সূত্রকটা সবসময় 5' থেকে 3' মুখী হয়। এবং কোন নিউক্লিওটাইডের পর কোন নিউক্লিওটাইড যুক্ত হবে সেটা নির্ভর করে এই যে ছাঁচের উপর, হ্যাঁ, বা মাতৃসূত্রকের উপর। ছাঁচের বেজের অনুক্রম যদি ACGT হয়, যদি এখানে বা এই যে ATGC হয়, তাহলে অপত্য সূত্রকে কি হবে, অপত্য সূত্রকে আমরা পরের একদম শেষ চিত্রে দিয়ে রেখেছি। মাতৃসূত্রকে যদি ATGC তৈরি হয়, তাহলে অপত্য সূত্রকে এই নাইট্রোজেন বেজ অনুক্রম হবে TACG। ঠিক আছে, এটা আমরা তৃতীয় ধাপে একটু আলোচনা করব। এই যে লেখাই আছে, ছাঁচের বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেজের বিন্যাস এবং হাইড্রোজেন বন্ডের সৃষ্টি। অর্থাৎ ছাঁচে যদি অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, তাহলে অপত্য সূত্রকে নাইট্রোজেন বেসগুলো আসবে থায়ামিন, অ্যাডিনিন, সাইটোসিন এবং গুয়ানিন। অর্থাৎ মাতৃসূত্রকে যে বেসগুলো আছে তার সম্পূরক বেসগুলো এই অপত্য সূত্রকে
যুক্ত হবে এবং পরবর্তীতে এদের মাঝখানে হাইড্রোজেন বন্ড যুক্ত হয়ে দুটি সূত্রকে একত্রিত করবে। অর্থাৎ অ্যাডিনিন থাইমিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার মাধ্যমে একটি সম্পূর্ণ ডিএনএ তৈরি হবে। তো এখানে আরও কিছু ইনফরমেশান আসবে, আমি একটু যেহেতু এখানে চলে আসছি শেষ ধাপে, সেটা একটু আলোচনা করে নিই। তাহলে আমরা যদি এইভাবে সম্পূরক সূত্রকের পর যখন নাইট্রোজেন বেজ গুলো এখানে এসে যুক্ত হয় এবং হাইড্রোজেন বন্ডের সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা দেখতে পারি দুটি অপত্য ডিএনএর সৃষ্টি হয় এবং অপত্য ডিএনএর প্রত্যেকটিতে একটি করে মাতৃসূত্রক এবং একটি করে অপত্য সূত্রক থাকে। এখানেও একটি করে মাতৃসূত্রক এবং একটি করে অপত্য সূত্রক থাকে এবং রেপ্লিকেশন যখন শেষ হয়ে যাবে তখন এই ডিএনএ থেকে রেপ্লিকেশন কমপ্লেক্সটা বা রেপ্লিজোমটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রেপ্লিকেশন কাজটা সম্পন্ন হবে। তো এটাই আমাদের শেষ পর্যায়ে বা সমাপ্তি পর্যায়ে সংগঠিত হয়। তো একটু ইনফরমেশান আমি দিব এখানে, যে সেই ইনফরমেশানটা হচ্ছে যে এই যে রেপ্লিকেশন কাজটি শেষ না হওয়া পর্যন্ত একটির পর একটি নিউক্লিওটাইডগুলো সংযুক্তি চলতে থাকে এবং এই মাতৃসূত্রকের সম্পূরক নতুন সূত্রকটি কোথাও দেখা যায় যে বিরতিহীনভাবে বা কন্টিনিউয়াসলি ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে এবং কোনোটি ক্ষেত্রে এরকম কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকে না। এই যে আমি একটু বইয়ের মাধ্যমে তোমাদের একটু দেখাতে চাই, যে আমরা যদি বই একটু খেয়াল করি, বইটা একটু খেয়াল করো। যেমন এই যে এখানে এই যে ওয়াইয়ের মতো করে দেখাচ্ছে, একটু খেয়াল করো যে এই যে মাতৃসূত্রক, এই যে নতুন সূত্রকটা তৈরি হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। এখানে কিন্তু কোনো বাধা নেই, পুরোটাই কন্টিনিউয়াসলি তৈরি হতেছে এই মাতৃসূত্রকে কপি করে। এই সূত্রকটাকে বলা হয় লিডিং সূত্রক, হ্যাঁ, লিডিং সূত্রক। আর অপোজিট যে সূত্রকটা, এটাতে কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে না, কিছু অংশ তৈরি হচ্ছে, তারপর আবার গ্যাপ পড়তেছে, আবার কিছু অংশ তৈরি হচ্ছে, অর্থাৎ খণ্ডিতভাবে রেপ্লিকেশনটা হচ্ছে। তো এই যে এক একটা খণ্ডকে বলা হয় ওকাজকি খণ্ড। বিজ্ঞানী ওকাজকি এটা আবিষ্কার করেন, এজন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় ওকাজকি খণ্ড। এবং এই খণ্ডগুলোকে বলা হয় ল্যাগিং সূত্র, মানে এই সূত্রকটাকে বলা হয় ল্যাগিং সূত্রক। ঠিক আছে? তো একটি হচ্ছে লিডিং সূত্রক, যেটা কন্টিনিউয়াসলিভাবে তৈরি হয়, আর একটি হচ্ছে ল্যাগিং সূত্রক। তাহলে এই সূত্রক যেহেতু যদি 3' থেকে 5' মুখী হয়, তাহলে এই লিডিং সূত্রকটা হবে 5' থেকে 3'। হ্যাঁ, আবার এই ল্যাগিং সূত্রকটা হবে 3' থেকে 5'। অর্থাৎ এই যে লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড, এরাও কিন্তু বিপরীতমুখী হবে। ঠিক আছে? আর এবং এই যে এটাই কিন্তু তোমাদেরকে আমি ওয়াইয়ের মতো করে দেখেছিলাম রেপ্লিকেশন ফর্ক। তুমি ইচ্ছা করলে ছবিটি এইভাবেও দিতে পারো বা অন্য কোনো বইয়ের স্ট্রাকচারও খেয়াল করতে পারো। তো আমরা লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড সম্পর্কে আমরা ধারণা পেলাম। পরবর্তীতে শেষ পর্যায়ে কি হয়, লাইগেজ এনজাইম এই ওকাজকি খণ্ডগুলোকে যুক্ত করে দেয় এবং রেপ্লিকেশন সমাপ্ত হলে এরা বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে আমাদের রেপ্লিকেশন কার্যটা সম্পন্ন হয়। এখন মোটামুটি এই হচ্ছে আমাদের রেপ্লিকেশন সম্পর্কে ধারণা। এখন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রেপ্লিকেশনের গুরুত্ব বা অর্ধ সংরক্ষণশীল অনুলিপনের গুরুত্ব। তো এটা মূলত আমরা একটু আগেই বললাম যে কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের ক্ষেত্রে এই অর্ধ সংরক্ষণশীল অনুলিপন তথা অনুলিপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কোষ ডিএনএ অনুলিপন যদি না হয় তাহলে কোষ বিভাজন সম্পন্ন হবে না। এছাড়া আমাদের গ্যামেট সৃষ্টি, আমাদের যে গ্যামেট তৈরি হয়, এই গ্যামেট সৃষ্টির ক্ষেত্রেও এই অনুলিপন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা আরও একটি পয়েন্ট বলতে পারি যে আমাদের এই ডিএনএর অর্ধ সংরক্ষণশীল অনুলিপন হয় বলেই প্রজাতিতে আমাদের বৈশিষ্ট্যের ধারাগুলো
অব্যাহত থাকে বা অপরিবর্তিত থাকে। তো এই হচ্ছে আমাদের রেপ্লিকেশনের গুরুত্ব বা ইম্পর্টেন্স। তো একটি ইনফরমেশন দিয়ে শেষ করতে চাই যে এই যে রেপ্লিকেশনের সময় কখনো কখনো যে নতুন সূত্র তৈরি হয়, সেই সূত্র তৈরি হওয়ার সময় দেখা যায় যে নিউক্লিওটাইডের মধ্যে যে নাইট্রোজেন বেজ থাকে, সেই বেজের কিছু পরিবর্তন ঘটে যায়। যেমন যদি এটি এর এ ডাবল বন্ড টি অর্থাৎ অ্যাডিনিন থাইমিনের সাথে যে যুক্ত হয়, সেটির ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে অ্যাডিনিন থাইমিনের সাথে যুক্ত না হয়ে, মানে অ্যাডিনিন থাইমিনের সাথে যুক্ত হওয়ার কথা কিন্তু সেখানে অ্যাডিনিন সাইটোসিনের সাথে যুক্ত হয়েছে। এই ধরনের ঘটনাকে বলা হয় মিসম্যাচ। হ্যাঁ, তো মিসম্যাচ কি এটা আসতে পারে। আর এই মিসম্যাচের কারণে আমাদের যে অন্ত্রের কোলন থাকে, এই কোলন ক্যান্সার হয়। এছাড়া এক ধরনের চর্মরোগও এই মিসম্যাচের কারণে হয়ে থাকে। তো ছাত্ররা, আশা করি আমি পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত কিভাবে লিখতে হবে এবং বিস্তারিত কিভাবে জানতে হবে সবগুলো দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, বা দুটি টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং 3 ধরনের রেপ্লিকেশন টাইপ আছে সেটি নিয়ে আলোচনা করেছি। জানতে হবে বিস্তারিতভাবে। এখন পরীক্ষার মধ্যে তুমি কিভাবে সুন্দর করে প্লেসমেন্ট করবে এটা নির্ভর করে তোমার হাতের লেখা কত সুন্দর করে তাড়াতাড়ি ছবি আঁকতে পারো সেটার, এবং তোমার কিছু টেকনিকের উপর। তো আশা করি তোমরা পরীক্ষার মধ্যে এই প্রশ্নটি যদি আসে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, এবং দুটি ডিফারেন্ট সূত্র বোঝানোর জন্য তোমরা পেন্সিল দিয়ে একটাকে শেড দিয়ে অথবা আমি বোর্ডে যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা খাতায় উপস্থাপন করতে পারো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সার্বজনীন মঙ্গল কামনা করছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফিজ।